মৃগীরোগ বা এপিলেপসি নিয়ে জনমনে রয়েছে এখনও নানান ভয়, শঙ্কা এবং কোনো কোনো ক্ষেত্রে কুসংস্কারও। একজন মৃগী রোগীকে একটি আত্মবিশ্বাসপূর্ণ এবং স্বাভাবিক জীবন দিতে হলে এই রোগ নিয়ে আমাদের জানতে হবে এবং সচেতন হতে হবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। পুরো আলোচনায় আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। আজকের আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মোত্তালিব, প্রাক্তন বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের আয়োজনে আপনাকে স্বাগতম স্যার। ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে এই RTVর দর্শক শ্রোতাবৃন্দ এবং কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, অনুষ্ঠানের শুরুতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, মৃগী রোগ বলতে আসলে আমরা কি বুঝি? মৃগী রোগটা আসলে অনেক প্রাচীন রোগ। এটা মানব সভ্যতার ইতিহাস বা চিকিৎসা শাস্ত্রের ইতিহাস যত প্রাচীন, মৃগী রোগের ইতিহাসও বলতে গেলে ততটা প্রাচীন। মানুষ আগে থেকেই মৃগী রোগ সম্পর্কে জানতো, তবে মৃগী রোগ সম্পর্কে যে মানুষের যেই ভ্রান্ত ধারণা ছিল, অনেকটা এখনও পর্যন্ত সেই কুসংস্কার, যে ভ্রান্ত ধারণা এখনও প্রচলিত আছে যে এটা জিন ভূতের আসর বা নানান ধরনের কুসংস্কার এটার সাথে জড়িয়ে আছে। তবে এই যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে বা যীশুখ্রিস্টের জন্মের আগে থেকেই মানুষ এই সম্পর্কে জানতো। তবে হিপোক্রেটস, যাকে বলা হয় ফাদার অফ দ্য অ্যানশিয়েন্ট মেডিসিন বা প্রাচীন মেডিসিন, হিপোক্রেটসই প্রথম বলেন যে এটা ব্রেন থেকে হয়। এটা একটা ব্রেনের রোগ, এটা একটা দীর্ঘস্থায়ী স্নায়ুতন্ত্রের রোগ। এই মৃগী রোগটা যেটা হয় সেটার কারণ হচ্ছে যে মানুষের আমরা যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট যেরকম বলি, বা যেরকম হঠাৎ করে যেরকম একটা ভূমিকম্প হয়, ব্রেনের নর্মাল ফেনোমেনাতে, নর্মাল মেকানিজমে হঠাৎ করে ইলেকট্রিক্যাল যে ডিসচার্জ যেটা হয় বা স্নায়বিক বৈকল্য দেখাতে সাথে সাথে আমরা একটা মৃগী রোগের জন্ম হয়। এটা হঠাৎ করে হয় এবং এই মৃগী রোগের একটা বিশেষত্ব হচ্ছে এটা একই ধরনের ফেনোমেনা থাকে এবং সচরাচর বারবার হতে থাকে। স্যার, এবারে আমি জানতে চাইব, এই মৃগী রোগ কি শুধুমাত্র শারীরিক সমস্যা, নাকি এতে করে রোগীর মানসিক সমস্যাও তৈরি হয়? মৃগী রোগটা নিঃসন্দেহে এটা ব্রেনের রোগ, এটা শারীরিক সমস্যা। আমি প্রথমে বলেছি এটা একটা দীর্ঘমেয়াদী ব্রেন থেকেই এটার উৎপন্ন হয়। তো এটার সাথে মানসিক রোগের সম্পর্ক থাকে এইভাবে যে একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভোগেন বা মৃগী রোগের ওষুধ খাওয়ার কারণে কোনো সময় তারা বিষণ্ণতায় ভোগেন, সবসময় রোগ হতে পারে এই ধরনের একটা উদ্বেগাতিক্য রোগে ভোগেন। কোনো সময় এই দীর্ঘস্থায়ী রোগের কারণে বা আমাদের সামাজিক কুসংস্কার কারণে তারা সমাজ থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলেন এবং এগুলার এই মৃগী রোগের কারণে দেখা যাচ্ছে আমাদের নানান ধরনের পারিবারিক কলহ, পারিবারিক সমস্যা হয়। অনেকের দেখা যাচ্ছে ছেলে মেয়েদের বিবাহ দিতে সমস্যা হয়ে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে বিবাহ হলেও ডিভোর্স হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে মৃগী রোগ শারীরিক হলেও এটার সাথে মানসিক রোগের একটা সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়ে গেছে। এছাড়াও যদি আমরা বলি যে মৃগী রোগের মূল প্রেজেন্টেশন বা মৃগী রোগের মূল প্রকাশটাই হচ্ছে খিঁচুনি। তো এক ধরনের খিঁচুনি মানসিক রোগে আছে, সেটাকে একসময় বলা হতো হিস্টেরিয়া। এই জন্য যে একসময় মনে করা হতো এই যে হিস্টেরিয়া রোগটা শুধুমাত্র মেয়েদের হয়। হিস্টেরো একটা গ্রিক শব্দ। হিস্টেরো মিন্স ইউটেরাস বা মহিলাদের যেটা থাকে একমাত্র ইউটেরাস থেকেই রোগের উৎপন্ন হয়। সেই হিস্টেরো থেকেই হিস্টেরিয়া নামের উৎপত্তি। তবে বর্তমানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে হিস্টেরিয়া শুধুমাত্র মেয়েদের রোগ না, এটা মেয়েদেরও হয়, ছেলেদেরও হয়। কাজেই ওই প্রাচীন নামটা বাদ দিয়ে এখন এই হিস্টেরিয়াকে বিজ্ঞানের ভাষায় বা আমাদের সাইকিয়াট্রির ভাষায় বলা হয় যে কনভার্সন ডিসঅর্ডার। অর্থাৎ একজন মানুষের মধ্যে মনের যে অব্যক্ত বেদনা, অব্যক্ত জ্বালা বা অব্যক্ত অনুভূতি বা অব্যক্ত কিছু দ্বন্দ্ব, কনফ্লিক্ট, যেগুলো মুখ খুলে প্রকাশ করতে পারে না, তখন এই মনের সমস্যাটা শারীরিক রোগ হিসেবে প্রকাশ হয়। এই শারীরিক রোগের মধ্যে শারীরিক রোগ হিসাবে মনের রোগ, শারীরিক রোগ হিসাবে প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে এই খিঁচুনি। তো এখানে আমাদেরকে একটু তফাৎ করতে হবে, কারণ আমরা অনেক সময় সাধারণ মানুষ তো বটেই, এমনকি আমরা চিকিৎসকরা অনেক সময় যে ইপিলেপসি এবং এই কনভার্সন ডিসঅর্ডারের তফাৎ করতে অনেক সময় আমরা ভুল করে থাকি। কাজেই কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমাদের মাথায় রাখতে হবে যে কাকে আমরা ইপিলেপসি বলবো, কাকে আমরা কনভার্সন ডিসঅর্ডার বলবো। ইপিলেপসিটি হলো ব্রেনের রোগ,
এখানে মানসিক অবস্থা না অবস্থার খুব বেশি কোনো সম্পর্ক নাই, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কারোরই হতে পারে। আর মানসিক রোগ যেটা আমরা বললাম কনভার্সন ডিসঅর্ডার, এটার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, মানসিক কনফ্লিক্ট, মানসিক সমস্যা, চাপা উত্তেজনা বা অপ্রকাশিত বেদনা, এরকম কিছু বিষয় কিন্তু থাকে। তাহলে আমরা যদি এখানে একটু তফাৎ করতে যাই, সেটা হচ্ছে কি যে ইপিলেপসিটা খুব শর্ট টার্মের রোগ, মানে একবারে কয়েক সেকেন্ড থেকে 1 মিনিট, একবারে সর্বোচ্চ 5 মিনিট। কিন্তু কনভার্সন ডিসঅর্ডারটা দীর্ঘমেয়াদী হয়। ইপিলেপসি বা খিঁচুনি রোগটা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা স্থান কাল পাত্র নির্বিশেষে হতে পারে। কিন্তু কনভার্সন ডিসঅর্ডারটা সচরাচর মানুষের সামনে হয়, কারণ এটা একটা অ্যাটেনশন ড্রয়িং বিহেভিয়ার, তার মানে মানুষের একটা মনোযোগ আকর্ষণের একটা বিষয় থাকে এই কনভার্সন ডিসঅর্ডারের মধ্যে। এই জন্য এই রোগটা সবসময় কারো না কারো সামনেই হয়, কারো চোখের আড়ালে কিন্তু কোনো সময় হয় না। যেমন ইপিলেপসিটা ঘুমের সময় হতে পারে, এই কনভার্সন ডিসঅর্ডার কোনো সময় ঘুমের সময় হবে না। ইপিলেপসির কারণে নানান রকমের শারীরিক সমস্যা হতে পারে, মানুষ পড়ে যেতে পারে, শরীরে আঘাত হতে পারে, জিহ্বা কেটে যেতে পারে, ঠোঁট কেটে যেতে পারে, এমন কোনো সময় একেবারে পায়খানা প্রস্রাব পর্যন্ত কন্ট্রোল থাকে না, হয়ে যেতে পারে। তো কাজে এই সমস্যাগুলো কোনো সময় কনভার্সন ডিসঅর্ডারে থাকে না। তো কাজেই ইপিলেপসির সাথে কনভার্সন ডিসঅর্ডারের একটা মিল আছে। এই জন্য আমাদেরকে এই তফাৎ করাটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে দীর্ঘমেয়াদী ইপিলেপসির কারণে অথবা এই দীর্ঘমেয়াদী ইপিলেপসির ওষুধ ব্যবহারের কারণে যে মানুষের যে মানসিক যেই সমস্যাগুলো হয়, যে আমি প্রথমেই বললাম যে ডিপ্রেশন হতে পারে, উদ্বেগাধিক্য হতে পারে এবং সমাজ থেকে উড্র হয়ে যেতে পারে, সবসময় একটা হীনমন্যতায় ভুগতে পারে, কাজকর্মের মধ্যে অনীহা সৃষ্টি হতে পারে। কাজে একটা মানসিক সমস্যার সাথে ইপিলেপসির একটা ওতপ্রোত সম্পর্ক কিন্তু রয়ে গেছে। স্যার, মৃগী রোগীদের ক্ষেত্রে ওষুধপত্র ছাড়া কী ধরনের মানসিক সাপোর্ট আমরা দিতে পারি সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন স্যার। মৃগী রোগের চিকিৎসার তো প্রথমত হচ্ছে ওষুধপত্র, কোনো সন্দেহ নেই। একসময় আমাদের দেশে খুব বেশি ওষুধ পাওয়া যেত না, এখন আমাদের দেশের মৃগী রোগের চিকিৎসার জন্য অনেক ধরনের ওষুধ আমাদের দেশে পাওয়া যায়। তবে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো বয়স বিবেচনা করতে হবে, কী ধরনের ফিট হচ্ছে, কতটুকু হচ্ছে, কত পরিমাণ সময় নিয়ে হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস ওষুধ নির্বাচনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে কোন ধরনের ইপিলেপসি বা কোন ধরনের ফিট হয়, কারণ ইপিলেপসির অনেকগুলো টাইপস আছে। তো এক একটা টাইপসের এক এক ধরনের চিকিৎসা। কিন্তু আসার বিষয় সেটা হচ্ছে কি, আমাদের দেশে এখন ইপিলেপসির সর্বত ধরনের ওষুধ কিন্তু পাওয়া যায়। এবং আরও একটু উল্লেখযোগ্য বিষয় হলো প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ বিবেচনা নিতে হবে যে কোন ধরনের ওষুধ আমাদেরকে নির্বাচন করতে হবে, যে এই ওষুধের কারণে যে গর্ভধারিণী মহিলার পেটের যে বাচ্চা, এই বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমাদের মাথার ভিতর নিতে হবে। এটা গেলো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমি তো আগেই প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে কি যে ইপিলেপসি রোগী দীর্ঘদিন রোগে ভোগার কারণে, সামাজিক কুসংস্কারের কারণে, ইভেন কোনো সময় ওষুধের সাইড এফেক্টের কারণে বিষণ্ণতা হতে পারে, অ্যাংজাইটি বা উদ্বেগাধিক্য হতে পারে। তো আমাদের এই সমস্ত ক্ষেত্রে মানুষকে, সমাজকে আমাদেরকে এটা বোঝাতে হবে, সমাজকে বোঝাতে হবে যে এটা এক ধরনের রোগ, এটার চিকিৎসা আছে এবং এই চিকিৎসা যদি সঠিকভাবে যদি ভালোভাবে যদি করা যায়, এই রোগী ভালো হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যে মহিলাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিকভাবে সমস্যা হয়ে যায় যে এই রোগ আর জীবনে ভালো হবে না। তা আমাদেরকে পরিবারকে বোঝাতে হবে, সমাজকে বোঝাতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে এই ধরনের রোগীদের জন্য যে আমাদের একটু সংবেদনশীল মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে হবে এবং সাথে সাথে সমাজকে যতটুকু সম্ভব যে এই রোগের গ্রহণযোগ্যতার ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, কুসংস্কার পরিত্যাগের ব্যাপারে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করতে হবে। স্যার, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন মৃগী রোগটা প্রকাশ পায় মূলত খিঁচুনির মাধ্যমে। একজন মৃগী রোগীর যে মানসিক অবস্থা, এই অবস্থাটা কি তার খিঁচুনির মাত্রা বা ফ্রিকোয়েন্সির উপর কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, ফেলে। কারণ হচ্ছে কি, মৃগী রোগীর জন্য একটা ভালো ঘুম, একটা সাউন্ড স্লিপ অত্যন্ত দরকার। তো কাজে এই সাউন্ড স্লিপ যদি না হয়, স্বাস্থ্যসম্মত জীবনযাপন যদি না থাকে, তাহলে খিঁচুনির ফ্রিকোয়েন্সি বাড়তে পারে অথবা খিঁচুনি প্রোপোগেট করতে পারে। অথবা কেউ যদি অ্যালকোহলিক হয়, এই মানসিক সমস্যার কারণে হয়তো অ্যালকোহলের দিকে ঝুঁকে গেছে, অতিমাত্রায় যদি অ্যালকোহল গ্রহণ করে, তাহলে এই ফ্রিকোয়েন্সি, ইপিলেপসির ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। এই মানসিক সমস্যার কারণে কেউ যদি অতিরিক্ত ধূমপান করে,
তাহলে এই মানসিক রোগ মানে তার ইপিলেপসির ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে যাচ্ছে। তার অন্য সাধারণ 10 জনের চেয়ে যারা অতিরিক্ত ধূমপান করে, অতিরিক্ত মদ্যপান করে, যাদের ঘুমের সমস্যা আছে, যাদের লাইফস্টাইল জীবনযাপনের মধ্যে মানসিক চাপ বা নানান মানসিক সমস্যা প্রকট, তাদের মধ্যে ইপিলেপসির বেশি হওয়ার সম্ভাবনা 8-10 জনের চেয়ে কিন্তু প্রায় 5 থেকে 6 গুণ বেশি। এই বিষয়ে স্যার আপনার সাথে আরও বিস্তারিত আলাপ করব ছোট্ট একটু বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল মোত্তালিব, প্রাক্তন বিভাগীয় প্রধান মনোরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমরা মৃগীরোগ নিয়ে আলাপ করছিলাম, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপ করছিলাম। এবারে আমি আপনার কাছে জানতে চাইব, একজন মৃগী রোগীর যে সাইকোলজিক্যাল স্ট্যাটাস, এটা কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনারা কিভাবে সেট করে দেন? মৃগী রোগ বারবার যেটা বলছি সেটা হচ্ছে একটা শারীরিক রোগ। এতে শরীরের, ব্রেনের বা বিভিন্ন ধরনের একটা বায়োকেমিক্যাল চেঞ্জেস হয়, ব্রেন প্যারেনকাইমার চেঞ্জেস হয়। মানসিক রোগও কিন্তু একসময় যাই মনে করা হতো, এখন এটাকে আমরা একটা বায়োলজিক্যাল মডেল বলি, যেটা মানসিক রোগের কারণে শরীরে বায়োকেমিক্যাল নিউরোট্রান্সমিটারের মধ্যে কিছু পরিবর্তন হয়। তো কাজেই এই পরিবর্তনটা যদি মানে যেটা পরিবর্তন হয়ে গেছে, ঔষধের মাধ্যমে আমি যদি এই পরিবর্তনটা যদি ফিরিয়ে না আনি, শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমে একজন মৃগী রোগের যারা মানসিক সমস্যায় ভোগেন, সে ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগেন, তো এইগুলোর আসলে সমাধান সবসময় সম্ভব না। কাউন্সেলিংয়ের ভূমিকা আছে, মানসিক সমর্থন, সাইকোলজিক্যাল সাপোর্ট, ফ্যামিলি থেরাপি, সবগুলোর ভূমিকা আছে। কিন্তু কোনো কোনো সময় ঔষধের প্রয়োজন হয়ে যায়। কাজে ওষুধের প্রয়োজন হলে আমরা এই ব্যাপারে ওষুধ দিতে আমরা দ্বিধা করা কিন্তু উচিত না। কারণ ঔষধ নিয়ে আমাদের অনেক মানুষের মধ্যে নানান রকমের কুসংস্কার প্রচলিত আছে। সবচেয়ে বড় কথা হলো যে মানুষটার ঘুম হচ্ছে না, কথার কথা, আমি তাকে যতই ঘুম পাড়ানি গান শুনাই না কেন, এটা তো সম্ভব না, সেটা ভালো হবে না। হ্যাঁ, আমাকে তাকে স্লিপিং মেডিসিন দিতে হবে, তবে উইথ এ গাইডলাইন, যে আমি কতদিন দিব। আমাদের সাইকোট্রপিক মেডিকেশনের একটা গাইডলাইন থাকে, যে সে ধরেন আপনি ঘুমের ওষুধই বলি, আমরা সর্বোচ্চ 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ দিব। আমরা সেভাবে শুরু করে আস্তে 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 ট্যাপারিং করে আমরা যেটা করি সেটা হচ্ছে, প্রথমে ঔষধের মাধ্যমে মানুষের কনফিডেন্সটা, চিকিৎসকের উপর আস্থাটা একটু বাড়াই ফেলি। কারণ প্রথম দিন থেকে তো আস্থা আসবে না, আমরা ওষুধের মাধ্যমে আস্থাটা বাড়াই। ওই আস্থা বাড়াতে বাড়াতে ওই 1-1.5 মাসের মধ্যে আমরা ওষুধের কোর্সটা শেষ করে তখন আমরা কাউন্সেলিংয়ের মধ্যে যাই। তো কাজেই শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল সাপোর্ট বা ফ্যামিলি সাপোর্ট দিয়ে তো আসলে সব মানসিক সমস্যার সমাধান সম্ভব। মেডিসিন এবং সাইকোলজিক্যাল সাইকোলজি সাপোর্ট দুইটাই দরকার, দুইটা একত্রে কাজ করবে এবং যুক্তিসঙ্গতভাবে মেডিসিনের প্রয়োগ থাকতে হবে। স্যার, এবারে আমি আপনার কাছে একটু ভিন্নধর্মী প্রশ্নে যাব। এতক্ষণ তো আমরা একজন রোগীর মানসিক অবস্থা, সাইকোলজিক্যাল সাপোর্ট, এগুলো নিয়ে কথা বলছিলাম। একজন মৃগী রোগীর পরিবার তার মানসিক পুনর্বাসনে কিভাবে ভূমিকা রাখে? আমাদের দেশের যে কুসংস্কার বা এই কুসংস্কারের কারণে আমি তো প্রথমেই বলছি যে মৃগী রোগীরা আসলে খুব একটা মানে খুব সমস্যা সংকুল জীবন তারা অতিক্রম করে। বিশেষ করে পারিবারিকভাবে যদি একদম রোগ হয়ে যায়, বিবাহিত মহিলা হলে তো কথাই নেই, তারপরে পারিবারিক নির্যাতন, সামাজিক নির্যাতন একদম নেমে আসে। আমরা চোখের সামনে দেখি অনেক ঘর ভেঙে যাচ্ছে, আমরা যতই বুঝাই কোনোভাবেই পরিবারের সদস্যদের বোঝানো যাচ্ছে না। তো কাজেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, সমাজকে সচেতন করতে হবে, এই রোগের ব্যাপারে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আমরাও যেন চিকিৎসাটাও যেন যতটুকু সম্ভব রোগীর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া যতটুকু সম্ভব যেন কম হয়, সেই দিকটা আমরা বিবেচনা করে আমাদের ঔষধ নির্বাচন করতে হবে। অর্থাৎ ঔষধ নির্বাচনের ক্ষেত্রে আমাকে একটা যুক্তিসঙ্গত ভূমিকা রাখতে হবে। পরিবারের সমর্থন, সমাজ সচেতন, সব মিলিয়েই আসলে আমাদের একটা সমাজ তৈরি করতে হবে যেখানে এই রোগটার জন্য একটা গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পায়। যে কারণে আজকে বছরে একটা দিন মৃগী রোগ দিবস পালন করা হয়, মানুষকে সচেতন করার জন্য। স্যার, আমাদের আসলে উচিত এই দিবসকে আরও বড় আকারে পালন করা, তাহলে আমাদের জনসচেতনতা তৈরিতে একটা বিরাট ভূমিকা রাখা যাবে। না, সেটা ঠিক, কারণ আমাদের দেশে আমরা এখন পর্যন্ত মানে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আমরা দিতে পারছি না, সেটা ঠিক। কিন্তু তারপরে আমি যদি বলি যে আমাদের এই
বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিভিন্ন সুবিধার কারণে বহির্বিশ্বে যে সমস্ত ওষুধগুলো বেরোচ্ছে আমরা কিন্তু উইদিন এ শর্ট টাইম একেবারে খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের দেশে এই ওষুধগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই জন্য যে ওষুধের ক্ষেত্রে চিকিৎসার যে সুবিধাটা আমরা কিন্তু ভালো রকমের একটা সুবিধা ভোগ করছি, যেটা উন্নত দেশের যারা চিকিৎসকরা এই সুবিধাটা ভোগ করে। তো তারপরেও যাই হোক আমরা মনে করি যে সব মিলিয়ে যে একটা জনসচেতনতা যাতে বৃদ্ধি করা যায়, এখানে ধরেন পত্রপত্রিকায় আর্টিকেল লেখা বা র্যালি করা বা টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা, সব মিলিয়ে মানে একটা জনসচেতনতা তৈরি করার জন্য মানে চিকিৎসক, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, মানে রাষ্ট্রীয়ভাবে আমরা মনে করি যে সব মিলিয়ে এটা সব কিছুর ভিতরে একটা যৌথ একটা পার্টিসিপেশন বা অংশগ্রহণ বা একটা সম্মিলিত আয়োজন আসলে প্রয়োজন। কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা একটা অনুষ্ঠান করছি, অত মানে টেলিভিশন প্রচারের জন্য হোক আর যে কারণে হোক আমরা অনেক ভিআইপিকে দাওয়াত করি যাতে আসে অনুষ্ঠানটার গুরুত্ব বেড়ে যায়, ওনারা টাইম দিতে পারেন না। তো আমার কাছে মনে হয় যেন এগুলা একটু এই অন্তত স্বাস্থ্যের বিষয়টা অন্তত একটু সুবিবেচনায় সবাই নেওয়া উচিত। একদম ঠিক বলেছেন স্যার। এবারে জানতে চাইবো, একজন মৃগী রোগী তার নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রথমত আমরা চিকিৎসক হিসেবে আমরা রুগীকে একটা সঠিক চিকিৎসা দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা রুগীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে রিপিটেড কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা রুগীকে বুঝাতে হবে, তার মনোবল ফিরাতে হবে। আত্মীয় স্বজন যারা আছেন তারা এই রুগীকে নিয়ে যারা হতাশাগ্রস্ত থাকেন তাদেরকে বুঝাতে হবে। সব মিলিয়ে আসলে এটা ইন্টিগ্রেটেড, এটা যৌথভাবে মানে এই প্রচেষ্টাটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আসলে স্যার, মৃগী রোগের তো আসলে কোনো বয়স নেই, ছোট বড় সবারই হতে পারে, যে কোনো সময় যে কোনো কারণে সেকেন্ডারি বিভিন্ন রিজনেও মৃগী রোগ হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে আপনারা অভিভাবককে কী ধরনের কাউন্সেলিং করে থাকেন তার জীবনযাত্রা নিয়ে? আপনি মৃগী রোগের বয়স যদি আপনি বিবেচনায় নেন, তাহলে মৃগী রোগ জন্মের সময় থেকে শুরু করে একদিন থেকে শুরু করে যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, যে কোনো লিঙ্গের মানুষের কিন্তু এই মৃগী রোগ হতে পারে। আর আমরা যদি বয়স বিবেচনায় নিই, 2 বছর বয়সের পূর্বেই কিন্তু বেশিরভাগ মৃগী রোগ সৃষ্টি হয়, 1 নম্বর। 2 নম্বর হলো মৃগী রোগীর শতকরা 50 থেকে 60 জন, শতকরা 50 থেকে 60 জন শুধুমাত্র শিশু কিশোর বয়সে মৃগী রোগ সৃষ্টি হয়। এবং এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে সেটা হচ্ছে মেয়েদের চেয়ে ছেলেরা কিন্তু একটু বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। তো কাজেই এই মৃগী রোগের একটা মৃগী রোগের সঠিক চিকিৎসা যদি আমরা না করি, কারণ এতে সমস্যা কী হচ্ছে, এতে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিপিটেডলি যদি মৃগী রোগটা হয়, যেহেতু এখানে ব্রেন প্যারেনকাইমা ইনভলভ আছে, তাহলে একসময় দেখা যাচ্ছে শিশুর বুদ্ধিভিত্তিক যেটা অগ্রগতি বয়স হিসেবে 8-10 জনের সাথে যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না, তারা কিন্তু পিছিয়ে যায়। তো কাজেই এই বয়সভিত্তিক যে ইন্টেলেকচুয়াল যেটা অগ্রগতি, পড়াশোনার যে অগ্রগতি বা 8-10টা সামাজিক আচার অনুষ্ঠানে 8-10 জনের মতো আচার আচরণ মেনে চলার বা আচার আচরণ করার যে একটা মানে স্কিলনেস, এই জিনিসটা কিন্তু দিন দিন কমে যায়। তো এই জন্য প্রথম কথা হলো গার্ডিয়ানকে আমাদের বারবার সচেতন করতে হবে যে চিকিৎসাটা যেন সঠিকভাবে করে, এবং আমাদেরকেও চিকিৎসকদেরকেও বিবেচনা নিতে হবে যে যতটুকু সম্ভব যে মানে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা ওষুধ যেন চয়েস করি এবং সঠিক মাত্রা সঠিক ডোজ যেন আমরা চিকিৎসা করি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি, এখন প্রশ্ন আসতে পারে যে কত বছর আমরা এই চিকিৎসা করব। তো এই প্রশ্নটা আসলে যদি আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, যদি রোগ না উঠে সর্বশেষ ফিট থেকে শুরু করে 2.5 থেকে 3 বছর চিকিৎসা করতে হবে একটানা। কোনো ক্ষেত্রে আবার দেখা যায় 3 বছরের পরেও কিন্তু রিল্যাপস হতে পারে, আবার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আবার হয়তো নতুনভাবে শুরু করতে হবে। এবং চিকিৎসার বিষয়ে আরেকটা জরুরি যেটা হচ্ছে যে আমরা 3 বছর হয়ে গেল ধুম করে ওষুধটা বন্ধ করে দিলাম না, তা না। আমরা কিন্তু ধীরে ধীরে কমিয়ে এনে, বেশ সময় নিয়ে আমরা কমিয়ে এনে আর একটা কিছু টেস্ট করে ইজি করে যে রুগী যে ইপিলেপসি ফ্রি কিনা এটা চেক করে আমরা সিদ্ধান্ত নিব যে ওষুধটা কীভাবে ধীরে ধীরে কমাবো। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্যার, আমরা যেহেতু বাচ্চাদের কথা বলছি, তাহলে তাদের পড়াশোনা বা ভবিষ্যতে এই মৃগী রোগ কীভাবে প্রভাব ফেলে এই বিষয়টা স্যার আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন।
প্রথম কথা হচ্ছে কি, মৃগীরোগ যেহেতু একটা ব্রেনের রোগ, আমি একটু আগেই বললাম যে এইটা বাচ্চাদের ক্ষেত্রে বিশাল রকমের একটা প্রভাব সৃষ্টি করে। প্রভাব ফেলে মানে এই জন্য যে অনেক সময় এইসব বাচ্চারা মানে সঠিক সময় যদি সঠিকভাবে যদি চিকিৎসা না পায়, তারা ইন্টেলেকচুয়ালি বা বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে কিন্তু 8-10 জনের চেয়ে কিন্তু পিছিয়ে যায়। আর অ্যাট দ্য সেম টাইম দু একবার যদি স্কুলে যদি হয়ে যায়, মাস্টার সাহেব ভয় পেয়ে যায়, বলে যে বাবুরে তোমার বাচ্চাকে আর স্কুলে পাঠিও না, তো বাচ্চা এখানে হতাশা হয়ে যায় এবং বাচ্চাও সবসময় একটা উদ্বেগাধিক্যতে ভুগে যে আমি স্কুলে গেলে কখন আমার রোগ উঠবে। আর বন্ধুরা অনেক সময় তাকে বুলিং করে, তার সাথে বসতে চায় না, মিশতে চায় না। সব মিলিয়ে আসলে ইপিলেপসির বিষয়টা বয়স্করা যত সহজে ট্যাকেল দিতে পারে বা মেনে নিতে পারে বা ম্যানেজ করতে পারে, বাচ্চারা কিন্তু পারে না। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি যে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর প্রবণতা কিন্তু অনেক বেশি। স্যার, মৃগীরোগ এবং মৃগীরোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা অনেক কথা বললাম। এই বিষয়ে স্যার আমাদের দর্শকদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? দর্শক শ্রোতাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে একটাই, যেটা সবার জন্যই, সেটা মৃগীরোগের ব্যাপারে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে, আমাদের চিকিৎসার বিষয়টা গুরুত্ব দিতে হবে। চিকিৎসকের যে সবসময় যে অ্যাডভাইসগুলো থাকে, যে চিকিৎসকের যে উপদেশগুলো থাকে বা পরামর্শগুলো থাকে, এগুলো গুরুত্বের সাথে নিতে হবে। আমাদেরকে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব, কুসংস্কারের মধ্যে না গিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, চিকিৎসা নিতে হবে, চিকিৎসকের পরামর্শ মতো আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা একটা সুস্থ জীবন, সুস্থ পরিবার, সুস্থ সমাজ তথা আমরা একটা সুস্থ দেশ আমরা গঠন করতে পারবো। স্যার, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন, আশা রাখছি আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং RTV-র কর্তৃপক্ষ এবং কলাকুশলী সবাইকে আমাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।